এখানে আবেদনের ভুল ত্রুটি, মনে করো তোমার সাবজেক্টের বিষয়ে যদি কোনো ক্যাডার পদ থাকে তাহলে পরে ওটা প্রফেশনাল, আর বাকি সবগুলাই কি জেনারেল। এখানে বলার মতো জায়গা হচ্ছে দু তিনটা। একটা হচ্ছে ছবিটা ঠিকঠাক রাখবা, ঠিকানার ক্ষেত্রে একটা ঠিকানা দিব, আবেগ থাকবে, নিজস্ব বিশ্বাসের প্রতি টান থাকবে। এই জিনিসগুলোর ঊর্ধ্বে উঠে নিরপেক্ষতা রেখে কাজ করতে হবে প্রজাতন্ত্রের কর্মচারী হিসাবে। কথা বলতে পারছি কিনা? প্রজাতন্ত্রের যখন কর্মচারী, সে আওয়ামী লীগ নাকি বিএনপি নাকি জামাত, এটা দিয়ে তুমি যদি ডিসক্রিমিনেট করো তাহলে তুমি আল্লাহর কাছে জবাব দিয়ে হবা, দুনিয়াতে জবাব দিয়ে করছো বা না করছো। কথা বলতে পারছি কিনা? এখন ভুল ত্রুটি, তো ভুল ত্রুটি করা যাবে না। বিপিএসসি ফর্মে যদি তোমার এর জায়গায় ই দাও, ভেরিফিকেশন আটকে যাবে। ইর জায়গায় আই দাও, বানান ভুল করো, তোমার এখন তোমার বাপের নামের সাথে এনআইডির মিল নাই, তোমার এনআইডি অনুসারে তুমি করে ফেলো, বাবার এনআইডি কোথাও চাই না। তাহলে ঠিকানা নিয়ে ঝামেলা করা যাবে না, ফলাফলের ক্ষেত্রে যা আছে তা। পর আরেকটা হচ্ছে বানান ভুল করা যাবে না, একেবারে পরিশুদ্ধ ভাবে নিজে ল্যাপটপ নিয়ে বসে নিজে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে নিশ্চিত ভাবে নিজে পারো। জন্য বি কেয়ারফুল টু মেক ইট ফুললি কারেক্ট। স্পেসিফিক লেখা থাকে, তুমি যদি ভুল সাবমিট করো এটা শুধরানোর আর কোনো জায়গা নাই। একবার বাই কোনো জেনারেল ক্যাডার, জেনারেল মানে নাম যেহেতু জেনারেল, ওখানে তুমি পালি থেকে পড়ছো, আরবি থেকে পড়ছো, হিস্ট্রি থেকে পড়ছো, বিদেশ থেকে পড়ছো, দেশ থেকে পড়ছো, ডিগ্রি পড়ছো, কোন সাবজেক্ট পড়ছো, কোনো ডিসক্রিমিনেশন নাই। জেনারেল এটা সবার জন্য মুক্ত। শুধু তোমার সাবজেক্টে একজন ইংলিশের স্টুডেন্ট ইকোনমিক্সে পূরণ করতে পারবে না। বোধ ক্যাডার, অবশ্যই বোধ ক্যাডার দিবা। এবার আসো দ্বিতীয় নাম্বার, চাকরি হিসেবে আমি কি চাই। এটা একটা কিন্তু চাকরি। প্রথম কথা হচ্ছে বিসিএস টা কিছু না, এটা একটা কি, একটা বয়স যখন হয়ে যাবে তখন তোমার কাছে আসলে কি চাকরি করো এটা আর কখন আর কোনো ম্যাটারই করবে না। জীবন নিজেরটা বাদ দিয়ে বাচ্চার জীবন, মা বাবার জীবন, মানুষের জীবন সম্পর্কে চলে আসবে। এই জন্য জীবনকে বড় করে দেখবা, নিজেকে বড় করে দেখবা, চাকরিকে বড় করে দেখবো না। এটা জাস্ট একটা চাকরি, আর কিছু না। বুঝতে পারছি কিনা? তাহলে আমি চাকরি হিসেবে আমি কি চাই। তো তুমি চাকরি হিসাবে বিসিএস টাকে টার্গেট করেছো বলেই তো আসছো। এখন যদি সিরিয়াসনেস না থাকে, বিসিএস নিয়ে মরার দরকার নেই। জীবনে কাজ আরো অনেক করার আছে, এবং সবাইকে বিসিএস ক্যাডার হওয়ার দরকারও নাই। এখন কথা হচ্ছে স্যার আমরা 1-2 বছর কোচিং করছি এবং সিরিয়াসনেস আছে, তো যদি 100% সিরিয়াসনেস তোমার থাকে তাহলে দেন গো ফর বিসিএস। কারণ এখানে কিছু হার্ডশিপ আছে, কিছু কাঠিন্য আছে। মানুষটা কেমন, তুমি 10 তারিখ এখনো ঘুমতে করতে পারো না, তুমি মানুষকে বকা দিতে পারো না, তুমি মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারো না, অথচ তুমি এমনিতেই কিন্তু মানুষের সাথে মিশতে পারো না। ডেস্কে বসে যথেষ্ট কাজ করতে পারো, ল্যাপটপে বসিয়ে দিলে তুমি 18 ঘন্টা কাজ করতেও তোমার কোনো দ্বিধা নাই। তুমি ওডিটি না দিয়ে এডমিনে কেন দিচ্ছ? আরেকজনের দিচ্ছে এই জন্য না, আমি দিচ্ছি তাই। যারা বিবিএ পড়ছো, ইকোনমিক্স পড়ছো, তুমি এডমিন ক্যাডারে কি কি সুবিধা আছে, কি কি অসুবিধা আছে তা শুনবা। তুমি নিজেকে নিজে একবার প্রশ্ন করবা, আসলে কি আমি এই কাজগুলোর সাথে আমার সাথে যাই, নাকি আসলে আমি অডিট ক্যাডারটা আমার জন্য যাই, নাকি কাস্টমস ক্যাডারটা আমার জন্য যাই। দেখা যাচ্ছে তুমি অডিট ক্যাডার দিলে তুমি তোমার ফার্স্ট চয়েস পাওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। অ্যাডমিন ক্যাডার শয়ে শয়ে সবাই দিবে, এই জন্য অ্যাডমিন ক্যাডার তুমি আর পাবা না। বুঝতে পারছি কিনা? ওই প্রথম পছন্দ দেওয়ার কারণে। আরেকটা ব্যাপার, তোমাদেরকে সবাই গতানুগতিক ভাবে ইউটিউবে, সোশ্যাল মিডিয়ায় এবং টিচারদের মধ্যেও প্রচলিত কিছু কথা আছে। ইংরেজি কম জানলে তুমি একেবারে ক্লিয়ারলি লেখা দেখবা। এখন তো অনেক ওয়েবসাইট আছে বিভিন্ন কোচিং এর, এবং কোচিং ছাড়াও আউটসোর্সিং ইয়া থেকে শুধুমাত্র অনলাইনে পরীক্ষা নেওয়া বিভিন্ন ওয়েবসাইট খুলে খুলে অনেকে পরামর্শ দিচ্ছে। ক্লিয়ার লেখা থাকে ইংরেজি কম জানলে পররাষ্ট্র দিও না। এই জন্য একটা ভাইবা পরীক্ষায় তোমার কাছে কি টাইপের কি টাইপের ইংরেজি আসবে, ওই টাইপের ইংরেজির জন্য নিজেকে রেডি করা, এটা একেবারে একজন বিশেষ প্রার্থীর জন্য কোনো কঠিন কাজ না। এই জন্য পররাষ্ট্র ক্যাডারে অনেক সুযোগ সুবিধা দিয়ে আছে, অর্থনৈতিক সুযোগ সুবিধা। তারপরে তোমার মধ্যে ট্যুর করতে পছন্দ, বিভিন্ন দূরে দূরে জায়গায় অ্যাডভেঞ্চারাস সেন্স আছে, এবং বিদেশি জায়গাগুলো যাওয়াটা সবাই পছন্দ করে। তাহলে তুমি শুধুমাত্র ইংরেজির বইয়ে তুমি ফরেন ক্যাডার ফার্স্ট চয়েস দিচ্ছ না, অথচ তুমি মানুষ অনেক মেধাবী, ইংরেজি কিছু না। এই জন্য পররাষ্ট্র ক্যাডার প্রথম পছন্দ দিব না, এই ধরনের একটা প্রচলন আছে। কিন্তু পররাষ্ট্র ক্যাডার যদি প্রথম পছন্দ না দাও, দ্বিতীয় পছন্দ দেওয়া যাবে না। অন্য কোনো ক্যাডার প্রথম পছন্দ দিয়ে যদি পররাষ্ট্র ক্যাডার নিচে দাও, তাহলে পরে তোমার নামে একটা ব্যাড ইমপ্রেশন আসবে ভাইবা বোর্ডে। কিন্তু দিলে যে তোমার ফেল করে দিবে এমন কোনো কথাও নেই। আমি মানুষটা কেমন, আমি মানুষটা কেমন, আমি কি ঘুষখোর, আমি কি আসলে হালাল হারামের দিকে বেশি চিন্তিত, এই ব্যাপারগুলো খেয়াল করবা। এমন কিছু জায়গা আছে যে জায়গায় তুমি ঘুষ না খেয়ে পারবে না, এমন একটা কথা প্রচলিত আছে না? ওগুলো মিথ্যা কথা না। তুমি যদি চাও তুমি অন্যায় টাকা খাবা না, পৃথিবীর কোনো সাধ্য আছে তোমাকে অন্যায় টাকা খাওয়াবে? হোয়াট এভার দ্য ডিপার্টমেন্ট, হোয়াট এভার দ্য পজিশন, হু এভার ইউ আর,
কথা ক্লিয়ার? লাউড অ্যান্ড বোল্ড। এখন আবার কিছু মানুষ আছে, এই চাকরিটা তুমি কেন চাও? এই চাকরিটা কি টাকা টাকা ইনকামের জন্য? টাকা ইনকামের জন্য তুমি ফোনে রেখে বলছে চাকরি করতে? তুমি ব্যবসা করো। ব্যবসা যদি তুমি বিশ্বাস করো, তুমি যদি এই যে পরিশ্রম গুলো দিচ্ছ, এই পরিশ্রম গুলো না দিয়ে ছোট্ট একটা দোকান দিয়ে, যদি ছোট পানের দোকান দিয়ে শুরু করো, তুমি 30 বছর চাকরি করা, 30 বছর ব্যবসা করলে তুমি সালমান এফ রহমান হবা না? কে বলছে তোমারে? হতে হতে পারো, তুমি তো গ্রাজুয়েট একজন মানুষ। এই জন্য চাকরি, বিসিএস একটা চাকরি, এটা তোমার ফিনান্সিয়াল সলভেন্সি নয়। এটা তোমার ভবিষ্যতে মানুষের জন্য কাজ করার একটা সুযোগ মাত্র। আমি এই নিয়ত করতে পারবা তো? আর আমার অতীত একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এখানে বিশেষ পরীক্ষাটা কিরকম? এখন বিশেষ অতীত একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলতে এটা কি প্র্যাকটিক্যাল লাইফে কোনো প্রভাব ফেলে? ফেলে। প্র্যাকটিক্যাল লাইফ প্রভাব ফেলে। তুমি অনেক বেশি পরিশ্রমী, এটা চাকরিটা পেয়ে গেলেই জীবনে সবকিছু পার হয়ে গেছো, মানে মনে করেন গ্রেড 300 জব হয়ে গেছে, এরকম মনে করার কিছু নাই। চাকরি পাওয়ার পরে চাকরিটা তো করতে হবে। এটা একটা ক্যারিয়ার। এখানে তোমাকে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে পাশ করতে হয়, সিনিয়র স্কেল পরীক্ষা দিয়ে পাশ করতে হয়, তোমার প্রমোশনের ব্যাপার আছে, চাকরির পরিবেশের মধ্যে তোমার কাজগুলো করার মাধ্যমে সুনাম অর্জনের ব্যাপার আছে। কথা বুঝছো কিনা? জিনিসটাকে ক্যারি করে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, এই বিষয়গুলোর সাথে আমার ব্যাকগ্রাউন্ডের সাথে কতটুকু যায়, এখানে একটা সহজ করে দিচ্ছি। এই জায়গায় ডিফিকাল্টি মনে করবা, মনে করে তুমি দুর্বল সাবজেক্ট থেকে পড়ছো, অথবা তুমি একটা সো কল্ড নামি সাবজেক্ট থেকে পড়ছো। আসলে কি দামি আর কম দামি সাবজেক্ট আছে? সবকিছু জীবন শিখাই, জীবনের এক একটা প্রবলেমের সলিউশন শিখাই। প্রত্যেকটা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্ট, ইভেন বাংলাদেশের পার্সপেক্টিভ তো উল্টা। বলছি, যিনি সচিব হচ্ছে তার ব্যাপারে এরকম একটা মন্তব্যের পেছনে একটা কারণ আছে। এই যে দাপ্তরিক কাজ, রাষ্ট্র পরিচালনার কোন একটা অফিসের মধ্যে যে কাজগুলো থাকে, এগুলো পরিচালনা করার জন্য একজন মানুষকে অনেক 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 বিশেষজ্ঞ হওয়ার কিছু নাই। ওই বিষয়টা সম্পর্কে একটু জানা দরকার, অভ্যস্ত হওয়া দরকার জিনিসগুলো সম্পর্কে একটু। এই জন্য হুএভার ইউ আর, ওয়ার এভার ইউ আর ফ্রম, যেখান থেকে তুমি আসো না কেন, দেশের যে কোনো একটা গুরুত্বপূর্ণ জায়গায় তোমাকে যদি দায়িত্ব দেওয়া হয়, তুমি যদি সিনসিয়ার হও, ইউ আর ক্যাপেবল অফ ডুইং দ্যাট পারফেক্টলি। আমি বুঝতে পারছি? সাবজেক্ট নিয়ে কোনো হীনমন্যতা থেকে আমাদের থাকবে না। আমি বুঝতে পারছি কিনা? এই জন্য মানে যে কোনো সাবজেক্ট থেকেই তুমি পররাষ্ট্র ক্যাডার হতে দেখবা, আবার অনেক দামি সাবজেক্ট থেকে কোনো চাকরি না পেয়ে ঘুরতেও দেখবা। এটার এই বাস্তবতা তোমার আশেপাশে কিন্তু আছে। এই জন্য আমার অতীত একাডেমিক ব্যাকগ্রাউন্ড নিয়ে কোনো হীনমন্যতা নাই। তুমি যে কোনো কিছু চয়েস করতে পারো, দ্য বেস্ট ওয়ান চয়েস করতে পারো, তুমি এখনো নিজেকে চেঞ্জ করবা, সম্ভব। বুঝতে পারছি? আচ্ছা, বিশেষ পরীক্ষায় যে দক্ষতাগুলো যাচাই করা হয় তাতে আমি কতটুকু প্রস্তুত, এই ব্যাপারটাও মাথায় রেখে চয়েস গুলা দিতে হবে। বিশেষ পরীক্ষায় দুইটা পরীক্ষা, একটা হচ্ছে রিটেন আর একটা হচ্ছে কি ভাইবা। এখন রিটেন পরীক্ষায় যদি তোমার হাত এত কম চলে, এত কম চলে, এত তুমি এত বোতা, তুমি কোনোভাবেই ক্রিয়েট করতে পারো না, যেটাকে কিছুই লিখতে পারো না, গাইড থেকে যা মুখস্থ করছো তা বাদে কোনো কিছু লেখা তোমার পক্ষে আসে না, তাহলে তুমি কিন্তু অনেক দুঃস্বপ্ন দেখছো। তুমি তোমার গন্ডির বাইরে স্বপ্ন দেখছো, তুমি বিসিএস এ খুব ভালো ক্যাডার পাবা না, হয়তো একটা চাকরি পেয়ে যাবা। আবার তুমি এমন আছো, কলম বসালে তুমি হুড় করে লিখে ফেলতে পারো, তোমার মধ্যে ওইটুকু আত্মবিশ্বাস আছে, যেমন আমার মধ্যে আত্মবিশ্বাস ছিল। আমি বিসিএস পরীক্ষা ছাড়া তেমন আর কোনো অন্য পরীক্ষা দিই নাই। তাহলে কেন? আল্লাহর কসম করে বলছি, আমার কথা রেকর্ড হচ্ছে, এটা অনেক বছর থেকে যাবে, আমার মনে একবারও কখনো আসে নাই আমি বিসিএস পরীক্ষাটা দিচ্ছি, আমি এখানে আমার এখানে ক্যাডার হবো না, আমার চাকরি হবে না, কখনো ভুলে আমার মাথায় আসতো না। তাহলে পরে এর পেছনে নিশ্চয়ই আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বা নিজের সম্পর্কে একটা আত্মবিশ্বাস কাজ করতো। আমার আত্মবিশ্বাসের জায়গাটা ছিল, আমি ম্যাথ খুব কম পারতাম, আমি হচ্ছে ম্যাথমেটিক্স এর ক্ষেত্রে দ্য উইকেস্ট স্টুডেন্ট ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। ম্যাথে এত দুর্বল আমি। তাহলে তাও আপনি আপনার ইংরেজি পড়ান, এই জন্য ইংরেজি পারেন, শুধু ইংরেজি দিয়ে কি কেউ ক্যাডার হতে পারবে? না। আমার নিজের একটা জায়গায় বিশ্বাস ছিল, ওই আমি ভালো লিখতে পারি, আমি লিখে কয়ে ফেলতে পারবো, এই জন্য আমাকে কেউ ফিল করে দিতে পারবে না। আবার কোনো একটা জায়গায় আমাকে প্রশ্ন করলে, আমি হয়তো সব প্রশ্ন পারবো না, কিন্তু আমাকে আনফিট করে দেওয়ার মতো উত্তর করতে পারবো না, এত অসচেতন মানুষ তো আমি না। এখান থেকে এই জায়গাগুলো প্রশ্ন করে এগুলো তাকে বলতে পারবো। এই যে বিশ্বাস, এটা খুব দরকার, এটা দরকারি বিষয়। এটা বিশেষ পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয়, হ্যাঁ, এই যে এখানে কি কি জিনিস আছে, এটা নিয়ে তুমি একটু নিজের প্রশ্ন করবা। তারপরে যদি গ্যাপ থাকে, গ্যাপ নিয়ে কাজ করব। কিন্তু এখন সামনে প্রিলিমিনারি, এই জন্য তুমি, তোমার গ্যাপ আছে, এই জন্য রিটেনের জন্য প্রতিদিন উপন্যাস পড়া শুরু করে দিবা। হ্যাঁ, শেষের কবিতা উপন্যাস নিয়ে কালকে থেকে উপন্যাস পড়ছো, প্রিলিমিনারি পড়া বাদ দিয়ে তুমি ফের নিয়ে উপন্যাস পড়তে থাকো। অর্থাৎ টাইমিং ঠিক রেখে কাজ করতে হবে। তাহলে এই এই নিচের দুইটা পয়েন্টে যে কথাগুলো বলছি, এগুলো হচ্ছে তোমাকে আমি সাহস দিয়েছি, তোমাকে আমি কঠিন দেখাই নাই। মানে তুমি এগুলো নিয়ে মুখে বলো না কখনো, তুমি কখনো মুখ ফুটে বলো না, স্যার আমি তো হিস্ট্রি থেকে পড়ছি, আমি কি আসলে ফরেন ক্যাডার দিতে পারবো?
আমি ফিলোসফি থেকে পড়ছি, অথবা আমি তো স্যার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রামের একটা কলেজ থেকে পড়ছি, আমি কি এই ক্যাডারটা চয়েস করতে পারবো? এরকম কিছু দুর্বল বিষয় যেগুলো সে কখনো লাউডলি স্যারের সামনে মুখ খুলে বলতে লজ্জা পায়। কথা বুঝছো কিনা? এরকম যদি কেউ থাকো, কসম করে বলছি তুমি এগুলা নিয়ে ভয় পাইও না, এবং তুমি যে কাজের জন্য রেডি হচ্ছ ওগুলোর জন্য তুমি ফিট আছো। বুঝতে পারছি? আচ্ছা, একাডেমিক রেজাল্টও কোনো ম্যাটার করে না। একাডেমিক রেজাল্ট কোনো ম্যাটার করে না। আনডাউটেডলি একাডেমিক রেজাল্ট ভালো থাকলে এটার একটা পুরস্কার তুমি পাবা। যেমন ভাইবা দিবে কত নম্বরে? 100। 100 নম্বরে ভাইবা দিলে ওখানে তোমাকে অনেক বেশি বাদ দেওয়ার সুযোগটা পাবে না। কারণ একটা 100 নম্বর ভাইবা মানে মোটামুটি মানের হলে 60, আউটস্ট্যান্ডিং হলে 80। 100তে তো আর 99 দিবে না। কথা বুঝতে পারছি কিনা? এই ধরনের একটা ব্যাপার থাকে। তাহলে এখানে ডিসক্রিমিনেশনের জায়গাটা থেকে তোমরা বেঁচে গেছো। তোমরা দ্য লাকিয়েস্ট জেনারেশন এভার ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। এটা সত্য কথা একেবারে। হ্যাঁ। তাহলে এবার আসো ক্যাডার চয়েস। ক্যাডার চয়েসের ক্ষেত্রে প্রচলিত কথা শুনবো নাকি আমি প্রশ্ন করব? এটা তোমাকে আমি বললাম, তোমাদেরকে বললাম, তাহলে বলো, প্রচলিত কথা শুনে ক্যাডার চয়েস মুখস্থ দিয়ে দিব নাকি আমি নিজেকে নিজে একবার প্রশ্ন করব? নিজেকে নিজে প্রশ্ন করব। নিজেকে নিজে প্রশ্ন করার জায়গাটাতে আমি তোমাকে বলবো, তুমি সেকেন্ড থার্ড চয়েস গুলার ক্ষেত্রেই চিন্তাটা বেশি করবা। প্রথম চয়েস যদি পররাষ্ট্র দিয়ে দাও, ওটা যেহেতু আর দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থতে দিয়ে কোনো লাভ নাই, যেহেতু ওটা প্রথমেই দিয়ে দিতে হবে। এখন তুমি যদি পররাষ্ট্র হিসেবে দাও, এরপরে তুমি কি দিবা ওটা নিয়ে তোমাকে একটু বেশি ভাবতে হবে। আমি বুঝতে পারছি কিনা? এই জন্য যেমন দেখা যাচ্ছে তুমি ফেসবুক থেকে দেখে বা বন্ধু বান্ধব থেকে দেখে একটা রেডিমেড একটা লিস্ট দেখে এমনি বসিয়ে দিয়েছো। এরকম বসিয়ে দিব না, প্রত্যেকটা জায়গা নিয়ে আমরা একটু ভেবে ভেবে কাজ করব। বিবিএ থেকে যারা পড়ছো, ইকোনমিক্স থেকে যারা পড়ছো, তারা এই বক্স গুলা থেকে চিন্তা বের করে তুমি কাস্টমস ক্যাডারকে পাস হয়ে যাও, যেমন ঠিক না? তখন কি পররাষ্ট্র এডমিন পুলিশ গুলা ছিল না? ছিল তো। এই ধরনের একটা ব্যাপার থাকে। এবং অনেক ক্ষেত্রে তুমি যদি তোমার সাবজেক্টের কাছাকাছি কোনো বিষয়কে এরকম ফার্স্ট চয়েস দাও, ভাইবা বোর্ডে একটা ফেভার পাওয়ার একটা সুযোগ আছে। ভাইবা বোর্ডে তোমার প্রতি পজিটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট করার সুযোগ তুমি পাবা। একটা চাকরিতে চয়েসের ক্ষেত্রে যা যা খেয়াল রাখতে হবে, তাহলে একটা চাকরিতে আমরা যে চাকরি ক্যাডার চয়েস দিয়ে দিব, মুখস্থ দিব না। কোয়েশ্চেন বলো। হ্যাঁ। না, তুমি দিবা পররাষ্ট্র, পুলিশ, এডমিন, এগুলো ওগুলো তোমার সাবজেক্টের সাথে যায়। কথা বলছো কিনা? এখন এখন আসো, তাহলে কি এই কথার ব্যাখ্যা আমি দিয়ে ফেলছি। শুধু সুযোগ সুবিধা নয়, মানে তুমি সুযোগ সুবিধা আছে বলেই তুমি পছন্দ দিয়ে দিলা, কিন্তু তোমার ওইটুকু যাওয়ার এবিলিটি নাই, বা ওই কাজের মানুষ তুমি না। প্রতিদিন সুকস খাচ্ছ, চাকরিতে পুরো জীবন কোনো অশান্তি। এই টাইপের চাকরিতে যাওয়ার চেয়ে জীবনের জন্য চাকরি, চাকরির জন্য জীবন না। বুঝতে পারছি কিনা? জীবনকে একটু বড় করে দেখো না কেন? হ্যাঁ। এবং এবং যাওয়ার আগে অনেক কিছু মনে হবে। দূর থেকে দূর থেকে অনেক কিছু মনে হয়, যখন ট্রেনের জানালায় সে বসছিল এভাবে এভাবে এ করতেছে, দূর থেকে ট্রেনটা যখন আস্তে আস্তে আসতেছিল তারা দেখে মন তন কোনা কন্যা হয়ে যায় একবার, লম্বা হয়ে যায় একবার। কিন্তু যখন খুব কাছে আসছে, দেখে যখন এদিকে ফিরছে, দেখে মনে হয়, দূর, টাইমটা নষ্ট করলাম, তার চেয়ে বরং বিড়িটা অর্ধেক জ্বলে গেছে, বিড়িটা খাইতাম। আমরা কি ক্যাডার চয়েসের ক্ষেত্রে শুধু সুযোগ সুবিধা দিয়ে মুখস্থ দিয়ে দিব? না। হ্যাঁ। তারপরে আপনার ক্যারিয়ার, ক্যারিয়ার বলতে একটা ব্যাপার আছে। আরেকটা বিষয় আছে, গতানুগতিক বর্তমান সময়ের চলমান বিষয়গুলোর সাথে তুমি নিজেকে বর্তমানের এক্সাম্পল না দিয়ে ফিউচারিস্টিক চিন্তা করে কাজ করতে হবে। কিরকম? ভবিষ্যতের বাংলাদেশটা কিরকম হচ্ছে? ভবিষ্যতের বাংলাদেশে আমি যে একজন কর্মকর্তা থাকবো, আমাকে আমি ইমপ্রুভ করার জন্য একটা পিএইচডি করা, একটা গবেষণা করা, এই সমস্ত বিষয়গুলোর দিকে তোমার ফেসিনেশন বা অ্যাট্রাকশন বা ঝুঁক আছে কিনা? তাহলে পরে কোন জায়গায় গেলে এই সমস্ত বিষয়গুলোর সুযোগ সুবিধা বেশি পাওয়া যাবে, এগুলোও তো তুমি চিন্তা করতে পারো। কোন ক্যাডারে স্কলারশিপ গুলোর সুবিধা হয়, আবার কোন ক্যাডারে গেলে তোমার সাবজেক্টের পড়াশোনা, তোমার আগের পড়াশোনা, তোমার ভবিষ্যতের পড়াশোনা এবং ক্যাডারের পড়াশোনার সাথে ম্যাচ করতে পারবা। তুমি ল পড়ছো, ল পড়ে তুমি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের উপরে একটা আলাদা করে মাস্টার্স করে নিলে অস্ট্রেলিয়াতে গিয়ে বা লন্ডনে গিয়ে, ওখান থেকে আসার পরে আবার আমেরিকা গিয়ে আর একটা পিএইচডি করে ফেললা, আবার তুমি অ্যাডমিন ক্যাডারেও আছো। তাহলে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং তোমার ব্যাকগ্রাউন্ড এইভাবে, তো তুমি অডিটে পড়ছো, ফিনান্সে পড়ছে এরা এরা ও, তো একাডেমিক রেজাল্ট ভালো। এখন সে যদি অডিট ক্যাডারে যায়, তাহলে অডিটটাই তো তার কাজ। আগেও পড়ছে সে অডিটের কাজগুলো, ফাইন্যান্সিং এর বিষয়গুলো। এখন সে আবার ফিনান্সের উপরে এখানে এমবিএ করলো, আর একটা ডাবল মাস্টার্স করলো জেডিএস স্কলারশিপ নিয়ে জাপান। তো তুমি ওভাবে চিন্তা করো নিজেকে, অডিট ক্যাডারে যাবো, অথবা একেবারে এডুকেশনে চলে আসবো, এই সমস্ত যুক্তি ঝামেলা বাদ দিয়ে পিএইচডি করবো, লেখালেখি করবো, একটা কোয়ালিটি একটা বই বাজারে থাকলে কোটি কোটি টাকা একটা বই থেকে ঘুমিয়ে ঘুমিয়ে আসবে। তুমি বসে আছো
রকমারি থেকে তোমার বই হুরুস্তুল সেল হচ্ছে, টাকা তো ওখানে। টাকা শুধু টাকা শুধু কৃষকের সারের বস্তা চুরি করে টাকা কামাবো? প্রাইমারি স্কুলের ওখানে মেরামতের নাম দিয়ে ওখানে 30 বস্তা গমের জায়গায় তুমি 18 বস্তা দিয়ে 12 বস্তা গম খেয়ে ফেলবা, টাকা শুধু ওখানে কেন চিন্তা করছো? কথা বুঝছো? হ্যাঁ, তাহলে পরে কেরিয়ার, বুঝছো কিনা? অনেকে ভাবতেছে "ও স্যার, আমি জেনারেল একেবারে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছি, একেবারে আমার একাডেমিক পড়াশোনার প্রতি আমার যুগ যথেষ্ট আছে, কিন্তু ফ্যামিলিয়াল হার্ডশিপ বা বিভিন্ন কারণে আমি চড়াই উতরাই আমি জেনারেল একটা সাবজেক্টে পড়াশোনা করছি, এই কি পিএইচডি এই সেই এগুলো কি আমার পক্ষে সম্ভব? কেন সম্ভব না? তুমি আকবর আলী খানের নাম শুনছো? পড়ার তো পর তার অর্থনীতি একটা বই লিখছিল। ইনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হচ্ছে হিস্ট্রি থেকে, কিন্তু বাংলাদেশের প্রথিতযশা অর্থনীতিবিদ অনেক নাম করা একজন স্কলার ছিল। তো ওনার পড়াশোনা কোত্থেকে? হিস্ট্রি থেকে। এই জন্য ব্যাকগ্রাউন্ড কি কারো ম্যাটার করে? নিজেরা যদি তুমি চেঞ্জ করতে চাও, তুমি পারবা। এই বিসিএস টিকার জন্য তো কোনো কোচিং, কোনো বই, কোনো মোটিভেশন না, তুমি নিজেই মোটিভেশন। তুমি যদি ডিটারমাইন্ড হও তুমি এটা করবা, তাহলে তুমি করতে পারবে। মানুষ হিসাবে আসলে কোনো কিছু অসাধ্য থাকে না। এই জন্য কোনো জায়গায় যদি ব্যাকগ্রাউন্ড তুমি কোন জায়গা থেকে পড়ে আসছো, এগুলো চেঞ্জ করার যথেষ্ট সুযোগ সময় আছে। এই জন্য ক্যারিয়ার হিসাবে এগুলো ভাববা। আবার আরো ভালো ক্যাডার গুলাতে কিন্তু স্কলারশিপের, যেমন এডমিন ক্যাডার সবকিছু দখল করে ফেলছে, খাই ফেলছে, এসব কথা আসছে না? স্কলারশিপের ক্ষেত্রে এরা বেশি ভাগ বসায়, এটা সত্য কথা। সব ক্যাডার সমান ভাবে স্কলারশিপ গুলো দিতে হবে না। ক্যাডারদের জন্য কতগুলো স্কলারশিপ আসে, দেখা যাচ্ছে এরা কুকিগত করে এদেরকে দিচ্ছে, অন্যদেরকে কম দিচ্ছে। দেখা যাচ্ছে শিক্ষা ক্যাডার 3 জন দিচ্ছে, ওদের দিচ্ছে 13 জন, এরকম। এগুলোও চিন্তা করবা। হ্যাঁ, তাই জন্য চয়েস করার ক্ষেত্রে। তারপরে একটা ক্যাডারে পোস্টিং,